শিক্ষকের প্রেমে পড়েছিলাম। জি। আমি যখন কলেজে পড়াশোনা করি উনি অর্থনীতির ম্যাডাম ছিলেন। দেখতে আচ্ছা। খুবই সুন্দরী ছিলেন। হুম। তো আমি কলেজে কিন্তু পরিচিত ছিলাম। যেহেতু কালচারের সাথে তখন কি জড়িত। ম্যাডাম বিবাহিত ছিলেন? না, ম্যাডাম তখন বিবাহিত ছিলেন না। এই তো জীবন, এই তো জীবন, কিছু হাসি, কিছু ক্রন্দন, কিছু হাসি, কিছু ক্রন্দন, ছোট ছোট দুঃখ সুখের অপরূপ বন্ধন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীনতা টিভি বাংলার বিশেষ অনুষ্ঠান স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠানটি জীবন থেকে নেয়া, জীবনের শৈশব থেকে শুরু করে এবং জীবনের বর্তমান যে পরিস্থিতি, নানা গল্প উপাত্ত থাকে। এবং আজকে আমার এই স্টুডিওতে যিনি অতিথি হিসেবে এই হট সিটে বসে আছেন, তাকে আপনারা দেখছেন। তার কণ্ঠ কিন্তু আপনারা সবসময় শোনেন, অর্থাৎ বাংলাদেশ বেতারে। সেই ব্যক্তিকেই কিন্তু আজ আপনারা দেখতে পাচ্ছেন। নাম তার আহসান হাবিব বাপ্পি, যিনি একাধারে বাংলাদেশে বেতারের কিন্তু একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং গণমাধ্যম ব্যক্তিত্ব তো বটেই। সেই সুবাদে তিনি কিন্তু একজন গীতিকবি এবং তার একের অধিক, অর্থাৎ প্রায় শতাধিক কিন্তু তার গান তিনি লিখেছেন এবং সেই তার গানগুলো যারা গেয়েছেন বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী, সঙ্গীত শিল্পী তারাই। এবং আরেকটি পরিচয় না দিলেই নয়, তিনি কিন্তু একাধারে উপস্থাপনা করছেন বিভিন্ন গণমাধ্যমে। সেই পরিচিত মুখ এবং জনাব আহসান হাবিব বাপ্পি, যিনি তার জীবন গল্প বলবার জন্য কিন্তু আজ আমাদের অতিথি হিসেবে এই হট সিটে বসে আছেন। জনাব আহসান হাবিব বাপ্পি, আপনাকে সুস্বাগতম এই স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আর বেশি কথা নয়, নিশ্চয়ই আপনারা শুনতে যাচ্ছেন যে এই গণমাধ্যম ব্যক্তিত্ব, গীতিকবি, আরও অধিক গুণে গুণান্বিত সেই মানুষটি জীবন গল্প সম্বন্ধে আমরা সোজা চলে যাচ্ছি জনাব আহসান হাবিব বাপ্পি। আপনার কাছে প্রথমে জানতে চাবো যে এই আহসান হাবিব বাপ্পি, নিশ্চয়ই আপনার জন্ম বেড়ে ওঠা কোনো একটি গ্রামীণ শহরে, তাই না? বা গ্রামের মেঠোপথ দিয়ে। সেই মেঠোপথ থেকে এই বাংলাদেশ বেতার জগতে কিভাবে আপনি গণমাধ্যম ব্যক্তিত্বে পরিণত হলেন, আর আপনার শৈশব স্মৃতি যদি প্রথমেই একটু জানাতেন। অনেক ধন্যবাদ আপনাকে। সবারই একটা শৈশব থাকে। জি। আমারও কিন্তু একটা দুরন্ত শৈশব আছে। আমার জন্ম ময়মনসিংহের ভালুকাতে। জি। আমি গ্রামেই বড় হয়েছি অনেকটা সময়। গ্রামীণ একটা পরিবেশে, দুরন্ত একটা পরিবেশ। গ্রামের ছেলেপুলেদের যে পরিবেশটা হয়ে থাকে সেরকমই একটা দুরন্ত পরিবেশ। সারাদিন এদিক সেদিক ছুটোছুটি করা, ঘুরে বেড়ানো, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, খেলাধুলা করা। যেহেতু বাড়ির পাশেই একটা বিশাল একটা মাঠ, খেলাধুলার মাঠ ছিল, তো সেখানে প্রতিনিয়তই খেলাধুলা করা হতো। আমি আবার ক্রিকেট খেলাটা মোটামুটি পারতাম। তো সেই মাঠে আমার মানে বড় হয়ে ওঠা, গ্রামে বড় হয়ে ওঠা, কাদামাটি মেখে, কাদামাটির গন্ধ এখনো পর্যন্ত আমার গায়ে আছে বলা চলে, লেগে আছে। হ্যাঁ, আমি পড়াশোনা স্নাতক পর্যন্ত গ্রামেই করেছি, অর্থাৎ গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, স্নাতক কমপ্লিট করেছি আমার এলাকাতেই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। তারপর একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আমি মাস্টার্স করেছি। এই তো এভাবেই আমার পথ চলা শুরু। এভাবে শুরু। বাংলাদেশ বেতারের সাথে কিভাবে জড়ালেন? বাংলাদেশ বেতারের সাথে আসলে আমার একটা আত্মার সম্পর্ক। আপনি জেনে থাকবেন পৃথিবীতে একমাত্র শক্তিশালী গণমাধ্যম হচ্ছে বেতার। জি। মানে বেতার হচ্ছে একটা আদি প্রাচীন গণমাধ্যম। এই এবং গণমাধ্যম ঐতিহ্যবাহী একটা গণমাধ্যম। এই মাধ্যমের এত শক্তি, মানে এই মাধ্যম ধরে আপনি মানুষের কাছে যতটা পৌঁছতে পারেন অন্য কোনো মাধ্যমে কিন্তু এতটা পৌঁছানো যায় না, এত সহজ না। এত সহজে পৌঁছানো যায় না। বেতার হচ্ছে এরকম একটা শক্তিশালী গণমাধ্যম। পৃথিবীর সব জায়গাতে
সব দেশেই কিন্তু বেতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটা গণমাধ্যম। আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি, তাহলে বাংলাদেশের প্রেক্ষিতে হচ্ছে বাংলাদেশ বেতার হচ্ছে বাংলাদেশের আদি প্রাচীন গণমাধ্যম, এটাই। এর আগে কিন্তু কোনো গণমাধ্যম ছিল না, বাংলাদেশ বেতারই হচ্ছে প্রথম গণমাধ্যম। তো এই বেতারের আমরা জানি যে আমাদের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতাতেও কিন্তু বাংলাদেশ বেতারের বিরাট একটা ভূমিকা আছে, বিরাট একটা ভূমিকা ছিল। কারণ আমাদের যে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদেরকে তখন ওই সময় যে মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে গানগুলো প্রচার হতো, সেগুলো ক্যান্ডি স্টার বা রেডিওতে প্রচার হতো। তো তখনকার রণাঙ্গনের যে যোদ্ধা যারা ছিল, মুক্তিযোদ্ধা যারা ছিল, তাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত দিক নির্দেশনা দিয়ে অবশ্যই অনুপ্রাণিত করতো। অনেক নাটক প্রচার হতো, অনেক কিছু প্রচার হতো। তো বেতারের ভূমিকা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি শক্তিশালী। আমার বেতারের সাথে পথ চলা, যেহেতু আমি 90 দশকে বড় হয়েছে, আমার তখন পড়াশোনার সময়, আমি তখন স্কুলে পড়ি, একদম ছোটবেলা থেকেই আমার বেতারের সাথে একটা আত্মিক সম্পর্ক। মানে বাড়িতে একটা ছোট রেডিও ছিল। হ্যাঁ, 90 দশকে যাদের জন্ম তারাও রেডিও পেয়েছে। রেডিও ছিল, রেডিও শুনে শুনে আমার বড় হয়ে ওঠা। তো আমি যখন পড়ার টেবিলে পড়তাম, বিশেষ করে যখন অঙ্ক করতাম আমি, তখন কিন্তু রেডিও সেটটা অন করে আমি অঙ্ক করতাম, মনোনিবেশ করতাম। হ্যাঁ, মনোনিবেশ করতাম। মানে একদিক থেকে আমি রেডিও শুনতাম, আরেক দিক থেকে কাজ করতাম। আচ্ছা, তো বেতারের প্রতি আমার এতটাই ভালোবাসা ছিল, বেতারের প্রতি আমার আগ্রহী হয়ে ওঠার এটাই মানে বলতে পারেন যে একমাত্র কারণ, যে বেতার শোনা। মানে আমি শুনে শুনে বেতারের প্রতি আকৃষ্ট হয়েছি। মানে দেখা যাচ্ছে না, ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, কিন্তু শোনা যাচ্ছে কানে, মানে কানের মধ্যে অন্যরকম অনুভূতি না? হ্যাঁ, অন্যরকম একটা অনুভূতি। মানে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না, ছোট্ট একটা যন্ত্র, এই যন্ত্রের ভিতরে কে কথা বলছে, হাজার হাজার মাইল থেকে ভেসে আসছে। আপনি কল্পনাতে মানে আপনি আঁকছেন এই মানুষটার ছবি, যে আসলে এই মানুষটা না জানি কিরকম হতে পারে। হ্যাঁ, এভাবেই কিন্তু আমার বেতারের প্রতি মানে ভালোবাসার জন্মে, এবার শুনে শুনেই কিন্তু আমার ইচ্ছে হয় যে আমিও বেতারে কাজ করব। বেতারে কোন প্রোগ্রামটা আপনার জীবনে স্মরণীয় হয়ে আছে বা দাগ কেটে রেখেছে? প্রোগ্রামের কথা বলি, কিন্তু তার আগে বলি যে আমি বাংলাদেশ বেতারে প্রথম মানে পা ফেলি কিভাবে। বাংলাদেশ বেতারে আমি প্রথম পা ফেলি হচ্ছে গীতিকার হিসেবে, আপনি যেটা বলছিলেন গীতিকবি হিসেবে আমি প্রথম তালিকাভুক্ত হই বাংলাদেশ বেতারে। তারপর 2013 সালে আমি বাংলাদেশ বেতারে অডিশন দিয়ে উপস্থাপক হিসেবে তালিকাভুক্ত হই। প্রথম তো আগে না, ধাপে ধাপে আমি প্রথম গ শ্রেণীতে তালিকাভুক্ত হই। তারপর কিছুদিন পর আবার অডিশন দিয়ে খ শ্রেণীতে আসি। তারপর আবার কয়েক বছর পর আবার অডিশন দিয়ে প্রথম শ্রেণীতে আসি। এখন আমি বাংলাদেশ বেতারে প্রথম শ্রেণীর একজন উপস্থাপক, পাশাপাশি সংবাদ পাঠ করে থাকি। তো এভাবেই আমার আসলে বেতারের সাথে পথ চলা শুরু। অনেকদিন ধরে আমি বেতারের সাথে জড়িত আছি। আমার বেতারের অনুষ্ঠানের কথা যদি বলেন, তাহলে আমাকে লাইমলাইটে যে প্রোগ্রামটা এনেছে বাংলাদেশ বেতারে, এই প্রোগ্রামটার নাম হচ্ছে দর্পণ। সকাল 8:30টায় প্রতিদিন প্রচার হয়ে থাকে, সপ্তাহে 6 দিন প্রচার হয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। ইতিহাস ঐতিহ্য ভিত্তিক একটা ম্যাগাজিন অনুষ্ঠান, খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান। প্রচুর শ্রোতা রয়েছে, লিসেনার্স রয়েছে যারা এই দর্পণটা শুনে থাকে। হ্যাঁ, এখনো করে যাচ্ছি। তো এই দর্পণ অনুষ্ঠানটাই কিন্তু আমাকে মানে শ্রোতাদের মাঝে পরিচিত করতে সাহায্য করে। তারপর তো অনেক অনুষ্ঠান করি আরও। ট্রাফিক FM 88.8-এ চলতি পথের আড্ডা নামের একটা অনুষ্ঠান আছে, যেটা আমাদের কয়েকজনের হাত দিয়ে অনুষ্ঠানটা শুরু হয়। তারপর বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় একটা মাধ্যম, একটা সেকশন আপনার বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার। এখানে আমি ঝংকার অনুষ্ঠান করে থাকি। তারপর আরও নানা ধরনের অনুষ্ঠান থাকে, সাক্ষাৎকার নেওয়া, বিভিন্ন প্রতিবেদন, একান্ত ভুবন, অনেক ধরনের অনুষ্ঠান করে থাকি। এই অনুষ্ঠানগুলো করতে করতেই কিন্তু শ্রোতাদের কাছে আমি পৌঁছে গেছি এবং শ্রোতাদের কাছে সেই আহসান হাবিব বাপ্পি, যাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এতদিন শুনেছেন, আজকে দেখছেন। বলা চলে যে শ্রোতাদের কাছে আমি
তাদের কাছে অনেকটাই জনপ্রিয়। জি জি, না অনেকটাই না, এটা শ্রোতারা ভালো জানেন আর কি, যে আপনার কণ্ঠটা শুনে এখন অনুধাবন করতে পারছেন যে আহসান হাবিব বাপ্পি যে আমাদের আজকে হট সিটে বসে আছেন অতিথি হিসেবে। যেটি বলছিলাম যে কোন প্রোগ্রামটি বাংলাদেশ বেতারে যেটি আপনার দাগ কেটেছিল, যে এই প্রোগ্রামটি ছোটবেলায় যখন শুনতেন কোন প্রোগ্রামটি তখন ভালো লেগেছে? ও আচ্ছা, যে প্রোগ্রামটি আমার দাগ কেটেছিল এই প্রোগ্রামটা হচ্ছে আপনার উত্তরণ। উত্তরণ। উত্তরণ মানে রাতের বেলা রেডিও শুনতাম বেশি করে, তো রাত 9টায় উত্তরণ হতো। ওটাও একটা ম্যাগাজিন অনুষ্ঠান, দর্পণের মতোই। দর্পণ হয় সকালে আর উত্তরণ হয় রাতে। তো উত্তরণ শুনে শুনেই কিন্তু আমার মানে একটা ভালো লাগা কাজ করেছিল বেতারের প্রতি, এবং এই প্রোগ্রামটাই কিন্তু আমার মানে মনের মধ্যে একটা দাগ ফেলেছিল। আচ্ছা, সেই যখন আপনি এই উত্তরণ শুনতেন ছোটবেলায়, এই রেডিওর বাংলাদেশ বেতারের এই প্রোগ্রামগুলো শুনতেন, তখন কি কখনো মনে হয়েছে যে এই যাদের কথা আপনি শুনছেন ঠিক ওই জায়গাতে আপনার কথাও একদিন আরেকজন শুনবে, এরকম তখন মনে হয়েছিল? বা এটা কি আপনার একটা অ্যাম্বিশন ছিল কিনা? এটা প্রথম দিকে ছিল না। যখন আসলে আমি স্কুলে পড়াশোনা করি, জি, তখন এর আগে আমাকে একটু বলতে হয় যে আমি আসলে কালচারের সাথে জড়িত ছিলাম। আচ্ছা, কালচারের সাথে জড়িত ছিলাম। আমার শুরুটা হয়েছিল মঞ্চে অভিনয় দিয়ে। আমার বাবার নাম হচ্ছে আবুল কালাম মীর। উনি একজন মঞ্চের বীর মুক্তিযোদ্ধা, উনি মঞ্চের একজন প্রখ্যাত অভিনেতা। হ্যাঁ, তো বাবার হাত ধরেই আমার মঞ্চ নাটক শুরু। তখন আমি একেবারেই ছোট, 6-7-এ পড়াশোনা করি, বা হ্যাঁ 6-6 হবে আমার প্রথম নাটক করা, যেটা মঞ্চ নাটক। তখন থেকেই কিন্তু আমি মিডিয়ার সাথে জড়িত, কালচারের সাথে জড়িত। আচ্ছা, তো মঞ্চ নাটক দিয়েই কিন্তু আমার পথ চলা শুরু হয় বাবার হাত ধরে। এই নাটকেরও একটা বিশেষ মজার ঘটনা আছে, কিভাবে আমার নাটকে আসা হয়। এলাকায় আগে যেমন এখন শীতকাল, এই শীতকালে কিন্তু আপনি জানেন যে গ্রামে প্রচুর নাটক হতো এক সময়। এখন তো সেই সময়টা আসলে হারিয়ে গেছে, কমে গিয়েছে। এই বর্তমানে স্যাটেলাইটের যুগ, এই ডিজিটালের যুগে নাটকে তবে মেলা পার্বণ হয়। হ্যাঁ, মেলা হচ্ছে। তবে আমাদের গ্রামেও, আমাদের যে মাঠের কথা বলছিলাম, যে মাঠে আমার বড় হয়ে ওঠা, এই মাঠে কিন্তু প্রায় প্রত্যেক বছরই শীতের সময় নাটকের আয়োজন করা হতো, যাত্রাপালার আয়োজন করা হতো। একবার একটা নাটকের শিশু চরিত্রের জন্য একজনকে খোঁজা হচ্ছে, একটা শিশু শিল্পী খোঁজা হচ্ছে একটা ক্যারেক্টারের জন্য। তো কাউকে পাওয়া যাচ্ছে না এলাকায়। আচ্ছা, আমার বাবা তখন নাটক করেন, উনি ওই নাটক করছেন। তো একে তাকে ধরে ধরে আনা হচ্ছে, কিন্তু কাউকে হচ্ছে না। তো একসময় আমাদের গ্রামে রহমান খান, তারপর হচ্ছে কুদ্দুস কাকা নাম ছিল, তারপর আর মুর্শিদ ফকির নামে আরও কয়েকজন ছিল কাকা, উনিও কাকা হন। ওনারা বললেন যে আমার বাবাকে বললেন, তোমার ছেলেকে একটু ট্রাই করে দেখো, তুমি তো নাটক করো, তোমার ছেলে পাচ্ছে না, তোমার ছেলেকে একটু ট্রাই। আমি তখন রিহার্সাল দেখছিলাম বসে বসে। পরে আমাকে আনা হলো যে তুমি একটু এই ডায়লগটা পারো কিনা বলতে। তখন আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি হুবহু মানে ডায়লগটা বলে ফেললাম। আচ্ছা, তখন সবাই হাততালি দিল, বলে যে তোমার ছেলে তো ভালো পারে করার জন্য। তো ওইভাবেই কিন্তু আমার নাটকের পথ চলা শুরু হয়। তো রেডিওতে যে আমার স্বপ্নটা আসলে, যখন আমি ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি, ইন্টারমিডিয়েট যখন পাশ করি, এসএসসি যখন পাশ করি, এসএসসি পাশ করার পরে আমার এক বন্ধু ছিল, আমার এক বন্ধুর নাম হচ্ছে লিটন। আচ্ছা, ও গান করে। ওর ফুপির বাসায় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো আরেকটা সংগঠন ছিল সুরবিনা, ওই সুরবিনার সাথে আমি জড়িত ছিলাম। হ্যাঁ, সুরবিনা। তো তার সাথে জড়িত ছিলাম। তো ওই সংগঠন গান গাওয়ার জন্য ওই বাসায় এসছিল, ওদের বাসাতে প্রোগ্রাম করার জন্য এসছিল। তখন তো অনুষ্ঠানটা উপস্থাপনা করার জন্য একজন লাগে, তাই না? তো ওইরকম কাউকে ওইখানেও পাওয়া যাচ্ছিল না যে কেউ অনুষ্ঠানটা উপস্থাপনা করবে। তখন আমাকেই বললো যে তুমি উপস্থাপনা করো। আমাদের সুরবিনা টিচার ছিলেন রফিকুল ইসলাম, রফিক ভাই। তো উনি আমাকে বললেন যে তুমি এই অনুষ্ঠানটা উপস্থাপনা করতে পারো কিনা দেখো। তখনই আমার আসলে মাইক্রোফোনে উপস্থাপনা আসা, মানে উপস্থাপনা শুরু করা। হ্যাঁ, তখন থেকেই শুরু করা। ওই শুরু করা থেকে আমার মনে হলো, যখন আমি রেডিও শুনি, রেডিওতে এভাবে উপস্থাপনা করে, হ্যাঁ, ভয়েস দিচ্ছে, তো আমার এখানে তো ভয়েস ভালোই হচ্ছে, সবাই মানে প্রশংসা করলো, আমি মনে হয় রেডিওতে পারবো। তখন থেকে স্বপ্ন বোনা। তারপর তো ওই ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি বাংলাদেশ বেতারে আবেদন করি, এবং
প্রথম পরীক্ষা দিয়ে কিন্তু আমি বাহ, উপস্থাপক হিসেবে টিকে যাই। নিশ্চয়ই আপনি একজন মেধাবী, নিঃসন্দেহে। কি বলেন দর্শক? ভয়েসটি, আপনার ভয়েস যতই শুনছি ততই আপনার ভয়েসের প্রেমে পড়ে যাচ্ছি। নিশ্চয়ই আরো যারা আমাদের মানে দর্শক, সুপ্রিয় দর্শক যারা আছেন তারা অবশ্যই দেখছেন, অনেকেই আপনার প্রেমে পড়ে আছেন হয়তো। তো যাই হোক, আমরা এবার বাংলাদেশ বেতারের চলা তো শুনলাম। হুম। আপনি একজন গীতিকবি। যে এই যে প্রত্যেকটা আপনি যখন ছন্দ লিখেন, আপনি যখন গানের কথাগুলো লিখেন, এই কথাগুলো মানে আপনার অনুপ্রেরণার জায়গাটা কি? এটা বা আপনি তখন এটা কোথায় যান? লিখার ভবনে কোথায় যান? আচ্ছা আচ্ছা, দেখুন, প্রত্যেকটা লেখার জি। একটা গল্প থাকে, হুম, প্রত্যেকটা লেখার একটা কারণ থাকে, আর যিনি লিখেন হুম, তিনি কিন্তু সবসময় নিজেকে ভাঙেন হুম। এবং নিজেকে গড়েন। জি। কখনো তিনি প্রেমে হারিয়ে যান, হুম, আবার মানে মিলনে তিনি হুম। নিজেকে উপনীত করেন, আবার কখনো তিনি নিজেকে বিচ্ছেদে আবিষ্কার করেন। এভাবেই কিন্তু একজন লেখকের গীতিকবি বা ভাঙা গড়ার লেখক মধ্য দিয়ে। ভাঙা গড়ার মধ্যেই থাকে, নিজেকে দারুণভাবে আবিষ্কার করতে হয়, হুম। মানে নিজেকে ভাঙতে হয়, নিজেকে খুঁজতে হয় যে আমি কোথায় আছি। আর আমার গান লেখা হচ্ছে যে আসলে আমি এক জায়গাতে বসে কখনো আমি গান লিখতে পারি না। আচ্ছা। ধরেন যে আমি আমার রুমে বসে গান লিখলাম, বা একটা মনে হলো যে আমি এখন লিখে ফেলবো, আমি ওইভাবে গান লিখতে পারি না। আমার বেশিরভাগ গানই হচ্ছে আমি যখন রাস্তায় চলাফেরা করি, ধরেন যে এই যে আমি আপনার এখানে আসলাম, হুম। আসার পথে আমি আমার মাথার মধ্যে দু একটা লাইন চলে আসলো, সেটা আমি নোট করে রাখলাম। মানে আমার মোট কথা হচ্ছে যে আমার চলতি পথে আমি যখন বিভিন্ন জায়গায় ট্যুর করতে যাই, ট্যুরে কিন্তু আমার প্রচুর গান লেখা হয়েছে, গাড়িতে বসে লেখা হয়েছে, গাড়ি থেকে নেমে ওই থিমটা ধরে আমি তখন কিন্তু রুমে বসে বসে গান লিখে ফেলেন ফেলেছি, পুরোটা। পুরোটাই লিখে আচ্ছা, ফেলি। আচ্ছা। এভাবেই কিন্তু আমার লেখা হয়। আমি মনে করি প্রত্যেকটা লেখকের মধ্যে একটা কল্পনা থাকে, জি। প্রতিটা লেখকে বারবার প্রেমে পড়েন, হুম, সেটা কল্পনার প্রেম, এটা বাস্তবের প্রেম হতে পারে, হুম। আর নিজেকে ভাঙেন, নিজেকে গড়েন। এভাবেই কিন্তু আসলে লেখা আসে, কল্পনা থেকেই লেখা আসে। না, কল্পনা থেকে লেখা আসে। লেখা আচ্ছা, আসে। যাই হোক, এই যে আপনি গীতি কবি, আপনি লিখেছেন অসংখ্য গান। এই গানে আপনার যারা সঙ্গীত শিল্পী হিসেবে মানে গেয়েছেন আপনার এই গানগুলো, হুম। তাদের মধ্যে অন্যতম কারা? আহ, এই প্রজন্মের প্রায় সবাই গিয়েছেন আমার গান। আর এই প্রজন্মের কথা পরে বলি। আমার গান গিয়েছেন সামিনা চৌধুরী, লিজেন্ড। হ্যাঁ, ফাহমিদা নবী। আমার গান গিয়েছেন কিরণচন্দ্র রায়। আমার গান গিয়েছেন শফি মণ্ডল। আমার গান গিয়েছেন তারপর এন্ড্রু কিশোর গিয়েছেন? এন্ড্রু কিশোরকে আমি পাইনি, আমার আহ। ভাগ্যে আসেনি। আচ্ছা, আচ্ছা। তারপর এই প্রজন্মের কথা বলতে গেলে তো অনেকের কথাই বলতে হয়। রাজীব, সাব্বির, মুহিন, কোনাল, কনা, লিজা, লুইপা, হ্যাঁ, তারপর হচ্ছে ইউসুফ। মানে মোটামুটি বলা যায় যে এই প্রজন্মের আর কেউ এখনো পর্যন্ত যারা ভালো গায় কেউ আসলে বাদ নেই, মোটামুটি সবাই গিয়েছেন আর কি। বাহ, 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 বাহ। আচ্ছা, এই যে প্রেমের কথা আসছিল জীবনে, তো প্রেমে তো এখনো পড়ে, হ্যাঁ, প্রেমে পড়ি। যেহেতু একজন গীতি কবি। হ্যাঁ হ্যাঁ, প্রেমে পড়ি, আমি সবসময় প্রেমে পড়ি। আচ্ছা, আচ্ছা। সবসময় প্রেমে পড়ি। আবার এই প্রেমটা সবসময় যে মিলনে পরিণত হয় তা না, বিচ্ছেদে পরিণত হয়, সেটা নিজের ভেতরে কল্পনার মধ্যেই প্রেমে পড়ি। প্রেমে পড়তে হয়, প্রেমে না পড়লে আপনি লিখতে পারবেন না। বাস্তব জীবনে সংসার যাকে নিয়ে করছেন, প্রেম এসেছিল কি নাকি? না, এটা আসলে বাস্তব জীবনে যার সাথে আমি সংসার করছি তাকে দেখে শুনে বিয়ে করা হয়েছে। আচ্ছা, ফ্যামিলি সেটেল ম্যারেজ যেটাকে জি, বলে। জি। আচ্ছা, আচ্ছা। বিয়ের আগে পরে তো প্রেম ছিল নিশ্চয়ই, বা এখন তো ওই যে কবি, তো আপনি সবসময় প্রেমে পড়ছেন। প্রেম হচ্ছে আমার স্কুল লাইফে একজনকে ভীষণ ভালো লাগতো। আচ্ছা। আমি তার নাম না বলি, আচ্ছা। কিন্তু তাকে আমার ভীষণ ভালো হ্যাঁ, লাগতো। নিশ্চয়ই সে কারো ঘরণী। হ্যাঁ, সে কারো ঘরনি, কিন্তু তাকে আমি কখনো বলতে পারিনি যে আমি তোমাকে বলাই ভালোবাসি। হয়নি। বলাই হয়নি। আচ্ছা, আচ্ছা। অব্যক্ত ভালোবাসা, আসলে তাকে বলা হয়নি যে আমি তোমাকে ভালোবাসি, বাট তাকে আমি ভালোবাসতাম, মনে মনে ভালোবাসতাম। সে তাকে ভালোবাসা দেখলেই- কি এখনো আছে? সে ভালোবাসা, আসলে ভালোবাসা কখনো কমে না। যাকে আপনি ভালোবাসেন, মন থেকে ভালোবাসেন, তার তার প্রতি ভালোবাসা কিন্তু কমে না, সেটা আপনি পান বা না পান। হ্যাঁ, না পান। সে কি এখনো জানে? সে তাকে এখনো জানে না, এখনো জানে? এখনো জানে না যে আমি তাকে ভালোবাসতাম। বাট তার সাথে কথা হয়, দেখা তার হয়? সাথে দেখা হয় মাঝে মাঝে, 5-7 বছর আগে একবার দেখা হয়েছিল, এরপর আর দেখা হয়নি। সে এখন ঘর সংসার করছে, তার বাচ্চা কাচ্চা আছে।
স্বামী সংসারে সুখে আছে। নিঃসন্দেহে এটা লাইফের একটা পার্ট, আপনার অব্যক্ত ভালোবাসা। এরকম তবে কি আমার গান হয়েছে, লিখেছেন আপনি? প্রেম, আচ্ছা গানের দিকে একটু পরে যাচ্ছে। তবে আমার একটা প্রেম নিয়ে একটা ভালো একটা মজার কাহিনী আছে। মজার কাহিনীটা হচ্ছে আমি যখন কলেজে পড়াশোনা করি, মানে আমি কিন্তু আরেকটা সিনিয়রের প্রেমে পড়েছিলাম। ওরে হ্যাঁ। সিনিয়র সিনিয়রের প্রেমে কত বছরের? কত Distance? বছর সেটাও যদি আপনি জানেন তাহলে কিন্তু অবাক হবেন। আচ্ছা, আচ্ছা। মানে আমার টিচার, টিচারের প্রেমে পড়েছিলাম। শিক্ষক, হ্যাঁ, আচ্ছা। শিক্ষকের প্রেমে পড়েছিলাম। জি। আমি যখন কলেজে পড়াশোনা করি উনি অর্থনীতির ম্যাডাম ছিলেন, দেখতে আচ্ছা। খুবই সুন্দরী ছিলেন। তো আমি কলেজে কিন্তু পরিচিত ছিলাম, যেহেতু কালচারের সাথে তখন কি জড়িত। ম্যাডাম বিবাহিত ছিলেন? না, ম্যাডাম তখন বিবাহিত ছিলেন না। আচ্ছা, আচ্ছা। ম্যাডাম বিবাহিত ছিলেন না। আমি কলেজে খুবই পরিচিত ছিলাম, যেহেতু গান বাজনা করতাম আমি। তারপর হচ্ছে সবাই আমাকে চিনতো, মানে সবাই, স্যার থেকে শুরু করে স্টুডেন্টস যারা ছিল তারা সবাই আমাকে চিনতো। তো ম্যাডাম অর্থনীতির ম্যাডাম ছিলেন, অর্থনীতির ক্লাস নিতেন। তো আমি কিন্তু অর্থনীতির স্টুডেন্ট ছিলাম না, আমার সাবজেক্ট অর্থনীতি ছিল না, কিন্তু ম্যাডামকে দেখার জন্য আমি অর্থনীতির ক্লাসে চলে যেতাম। আচ্ছা, আচ্ছা। অর্থনীতির ক্লাসে চলে যেতাম। তো ম্যাডাম এটা কিন্তু উনি বুঝতে পারতেন, মার্ক করে হ্যাঁ ফেলছিলেন। মার্ক করতেন যে আমি তো অর্থনীতির স্টুডেন্ট না, কিন্তু ও কেন ঢুকছে ও কেন ক্লাসে? ঢুকছে। আমি এরকম 2-4 দিন ইন্টারেস্টটা কোথায়? ইন্টারেস্টটা কোথায়, আমি 2-4 দিন ওনার ক্লাস করলাম। আচ্ছা। ক্লাস করার পরে একদিন আমি, যেহেতু ওনাকে আমার খুব ভালো লাগে, ম্যাডামকে ভালো লাগে, তো আমি একটা চিঠি লিখে আমাদের পিয়ন ছিল যিনি, মামা বলে ডাকতাম ওই পিয়নকে, তো ওনার হাতে আমি চিঠিটা ধরিয়ে দিলাম, যেটা ম্যাডামকে দিয়ে দিও। হ্যাঁ, তো ও আর এটা পড়েনি, বাট ম্যাডামকে সরাসরি চিঠিটা দিয়ে দিল। তো ম্যাডাম সুন্দর করে চিঠিটা পড়লো। বাহ, বাহ। পড়ার পরে আমাকে আর তেমন কোনো কিছু বলার, চিঠি দিয়ে কিন্তু আমি আর মানে কলেজে আর আসি না, আমি একটু ভয় পেয়েছি। আচ্ছা। 2 দিন হয় 3 দিন হয় আমি আসি না। তো এভাবে বেশ কয়েকদিন পরে আমি কলেজে আসলাম। কলেজে আসার পরে কাশি দিয়ে, হ্যাঁ? Sorry. এভাবে বেশ কয়েকদিন পরে আমি কলেজে আসলাম। কলেজে আসার পরে ম্যাডামের সাথে আমার মানে দেখা হয়ে গেল। আমাকে বলছে যে তুমি কলেজে আসো না কেন, তোমাকে দেখি না কয়েকদিন ধরে। পরে আমি কিছু বললাম না, তখন বললো যে তুমি আমার সাথে দেখা করো। তখন লজ্জা পাচ্ছেন? লজ্জা পাচ্ছিলাম। আচ্ছা, আচ্ছা। বললো যে তুমি আমার সাথে দেখা করো, এতটার সময় আমি ফ্রি থাকবো, তুমি আমার রুমে এসো। তখন আমি ভয়ে ভয়ে ম্যাডামের রুমে যাই। ম্যাডাম বললো তোমার চিঠিটা আমি পড়েছি, আমার ভালো লেগেছে, কিন্তু প্রেম তো আলাদা একটা জিনিস, সেটা তো তোমার সাথে আমার হবে না। কারণ হচ্ছে আমি তো অনেক সিনিয়র, আমি তোমার ম্যাডাম, তারপর হচ্ছে তুমি আমার ছোট। হ্যাঁ, উনি আমাকে খুব ভালো করে বোঝাচ্ছিলেন যে এটা হয় না, অসম প্রেম হয়ে যাবে, হ্যাঁ এটা হবে না। তো তুমি তোমার চিঠিতে আমি মন খারাপ করিনি বা আমার খারাপ লাগেনি, তো তোমাকে বোঝানোর জন্য আমি ডাকলাম যে এটা আসলে হবে না, তুমি তোমার মনোযোগ দিয়ে পড়াশোনা করো। এটা হচ্ছে একটা মজার ঘটনা। তারপর থেকে ম্যাডাম জীবনের একটা বড় একটা, ম্যাডাম আমাকে খুব হ্যাঁ, অবশ্যই দাগ কেটে গেছে, এবং তারপর থেকে ম্যাডামের সাথে আর আমি কখনোই ওরকম ভাবে ওনার ক্লাসে ঢুকিনি, বা দেখা হলে ওনাকে সালাম দিতাম, সবসময় কথা হতো। তারপর তিনি আমাদেরকে ছেড়ে অন্য কোথাও অন্য কোনো চাকরিতে জয়েন করেছিলেন। তো এই একটা খুব সুন্দর একটা মজার স্মৃতি আছে। মজার একটা স্মৃতি। আমার এরপর আর কখনোই দেখা হয়নি। না, আমার সাথে আর কখনো দেখা হয়নি। কখনো মনে হয়েছে যে কোথায় আছে একবার ম্যাডাম? তখন তো যখন পড়তাম তখন তো ওইরকম মোবাইলের যুগ ছিল না, হ্যাঁ অতটা মোবাইল আমাদের অ্যাভেলেবেল ছিল না, যে কারণে আসলে এখনো এই চলতি পথে কখনো দেখা হয়নি ওনার সাথে আর কখনো। উনি যদি আমাদের এই প্রোগ্রামটি দেখে থাকেন, স্বাধীনতা জীবন গল্প, নিশ্চয়ই অবাক হবেন। হয়তো বা এখন যেহেতু ম্যাডাম আপনার সিনিয়র ছিলেন, নিশ্চয়ই এখন মানে উনি হয়তো বা নানি দাদি হয়ে গেছেন। নানি দাদি না হলেও মা তো হয়েছেন। মা তো হয়েছেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, হ্যাঁ তখনও যেহেতু ওনার বিয়ে হয়নি। আচ্ছা, তো যাই হোক, আমার মনে হয় যে এই যে জীবন গল্পে এই কিছু কিছু যে গল্প অব্যক্ত থেকে যায়, এই যে যেমন আপনি আজকে বললেন, এতে কি আপনার আবার যিনি ঘরণী আছেন তিনি শুনলে কি আবার আপনার? না, যার সাথে আমি সংসার করছি তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আন্ডারস্ট্যান্ডিং কেমন তার সম্বন্ধে শুনি। ও জানে যে আমি মিডিয়াতে কাজ করি। জি। মিডিয়াতে যেহেতু কাজ করি, সেহেতু অনেকের সাথে আমার মিশতে হয়, অনেকের সাথে মানে চলাফেরা করতে। তার একটাই কথা যে ব্রড মাইন্ডেড, মানে এইসব ব্যাপারে হ্যাঁ খুবই ন্যারো না, মন মানসিকতা খুব ভালো। তার একটাই কথা যে চলার পথে সৎ থেকো, মানে এটাই মানে কথা যে তোমার সততা তোমার কাছে, তুমি যদি সৎ থাকো দিন শেষে তোমারই ভালো হবে, মানে এই কথাটা সে বলে সব সময়।
তার জন্য এই মুহূর্তে কিছু বলবার আছে? তার জন্য বলা হচ্ছে যে সে আমাকে যদি এরকম স্পেস না দিত তাহলে আমার জন্য আসলে মানে মিডিয়াতে আজকের এই আসান হাবিব হ্যাঁ। বাপ্পি হয়ে ওঠা না নাকি? হয়ে ওঠাটাও মানে কাজ করাটাও আমার জন্য অনেক কঠিন হয়ে যেত। একটা ফ্রি স্পেস হ্যাঁ, দিয়েছেন। হ্যাঁ, কাজ করা, কারণ ঘরে যদি একটা আপনার শান্তি না হ্যাঁ, থাকে। শান্তি, আপনার ওয়াইফ যদি আপনাকে কোনো কাজের জন্য না ছাড় দেয় তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, কাজ করা হয়ে উঠবে না। সংসারে যদি আপনার অশান্তি থাকে তাহলে বাইরে যে কাজ করাটা ভালো লাগবে না। ভালো কিছু আসবে তো এই ক্ষেত্রে তার যে ছাড় দেওয়ার মানসিকতাটা, এটা আমার ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, যাই হোক, একেবারে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার এই ভালোবাসার যে গল্পগুলো আপনাদের নিশ্চয়ই করেছেন, আরও অনেক ভালোবাসাই থাকতে পারে, কবি তো সবসময় তো প্রেমে পড়েনি। তো যাই হোক, নেক্সট আমাদের স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠানে আমাদের উপস্থাপক নাজমুলের একটি ভালোবাসার গল্প অনুষ্ঠানে আপনি অবশ্যই সেই গল্পগুলো বলবেন, আমরা আশা করছি, এবং সুপ্রিয় দর্শকরা নিশ্চয়ই প্রত্যাশায় বসে থাকবেন। যেটি সবশেষ, আসান হাবিব বাপ্পি, আপনি একাধারে তো একজন মিডিয়া ব্যক্তিত্ব, তো এই বয়সে যে এখনকার যে গণমাধ্যম, যদি আমরা বলি যে এই স্বাধীন বাংলায় যে গণমাধ্যম কর্মী বা যারা এই মিডিয়া কর্মী হতে চাচ্ছেন বা গণমাধ্যমের সাথে যারা পথ চলতে চাচ্ছেন, নতুন প্রজন্মকে আপনার বলবার কিছু আছে কিনা যে এই গণমাধ্যমের সাথে কতখানি ভবিষ্যৎ আপনি দেখছেন, যে এটা একটা ব্রাইট ফিউচার? গণমাধ্যমের ভবিষ্যৎ আছে আমাদের দেশে, একেবারে যে খারাপ তা বলবো না, তবে এটার জন্য অনেক মানে পরিশ্রম করতে হয়, জি, অনেক সময় দিতে হয়। তবে এটাকে যারা নতুন, যারা স্বপ্ন দেখে যে উপস্থাপক হবে বা খবর পড়বে, মিডিয়াতে কাজ করবে, আমি বলবো যে এটাকে প্রধান পেশা হিসেবে না ধরে এটাকে মানে সেকেন্ড একটা মানে অপশন হিসেবে ধরে আমার মূল কোনো কাজকে ঠিক রেখে আমি আমার পাশাপাশি এই কাজটা করতে পারি। আর কাজ করার জন্য অবশ্যই কিন্তু নিজের প্রিপারেশন ভালো থাকতে হবে, নিজেকে প্রচুর চর্চা করতে হবে, ধৈর্য থাকতে হবে, অধ্যবসায় থাকতে হবে, তাহলে এই কাজে সফল হওয়া সম্ভব হবে। বাবা, সুপ্রিয় দর্শক, আপনার টিপসটা কিন্তু পেয়ে গেলেন। অনেকে মিডিয়ার প্রতি খুব দুর্বল, গণমাধ্যমের প্রতি দুর্বল, তাদের এই টিপসটা কিন্তু খুবই কাজে লাগবে নাকি? জি। আচ্ছা, আসান হাবিব বাপ্পি, এই যে স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠানটি আমরা করে থাকি, এবার যদি স্বাধীনতা জীবন গল্প এই অনুষ্ঠানে যে আপনি আজকে এই দর্শকের যে হট সিটে আপনি বসে আছেন, এখানে অনেক দর্শকই আছেন, তারা তাদের জীবন গল্প আমাদেরকে শেয়ার করেন। আপনি কি মনে করছেন যে এই স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠানটি থেকে শেখার মতো, মানুষের জীবন থেকে নেয়া ভালো গুণগুলোকে নিয়ে যদি পরিপূর্ণ আওতায় আমাদের সুপ্রিয় দর্শকদের জীবনে যদি প্রতিফলিত করা যায়, তবে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা? আর একটা মানুষের জীবনে খারাপ গুণ থাকে, সেখান থেকে শিক্ষা নিয়ে যে খারাপ কাজগুলো থেকে বিরত থাকবার যে একটা প্রয়াস, হ্যাঁ, সেখানে অর্থাৎ আমি এটা মোটা থেকে বলতে যাচ্ছি, স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠানটি মানুষের এই মানসিকতাটাকে পরিবর্তনে এবং যারা এই মোটিভেশনহীন আছেন, যারা উদ্দীপনা জীবন সম্পর্কে যারা খুবই, আমি বলবো যে পিছিয়ে আছেন, বা জীবনকে তারা ওইভাবে দেখছেন না, জীবন মানে তো একটা অনুমোদনা, আমাদের একটা ছোট্ট একটা জীবন, এই জীবনে আমাদের হাসি কান্না সুখ দুঃখ থাকবে। তো সবশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনার এই জীবন নিয়ে বলা কি পরামর্শ আছে, বা দর্শকদের জীবন পথে যারা হতাশ হয়ে যাচ্ছেন, মনে হচ্ছে যে জীবন বোধহয় এখানেই শেষ, মনে হচ্ছে যে আমি বোধহয় আর চলতে পারবো না, আমি হয়তো বা তাহলে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, কিংবা আমার জীবনের গতিপথ বোধহয় আজকে এখানে থমকে চলে গিয়েছে, আমি কেন আত্মহত্যার পথ বেছে নেব না, আত্মহত্যাই বোধহয় জীবনের সবশেষ সমাধান, অনেকেই মনে করছেন। এই যারা হতাশাগ্রস্ত আছেন তাদের জন্য আপনি কি বলবেন? খুব দুর্দান্ত একটা কথা বলেছেন, ভালো একটা পয়েন্ট। আমি বলতে চাই যে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে জীবন হচ্ছে একটাই, এই জীবন চলে গেলে আর কিন্তু এই জীবন ফিরে আসে না। তো জীবনটাকে আসলে উপভোগ করতে হবে, মানে জীবনটাকে এনজয় করতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। ধরেন যে আপনি কোনো একটা কাজে পরাজিত হলেন, বা আপনি আপনার লক্ষ্যে বারবার হোঁচট খাচ্ছেন, ওই লক্ষ্যে আপনি পৌঁছাতে পারছেন না, তারপরও কিন্তু থেমে গেলে চলবে না। মানে ওই আগুনের একটা গান আছে, শিল্পী আগুনের, আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়। স্বপ্নগুলো স্বপ্ন হয়ে যেতে পারে, কিন্তু তারপরও স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্ন দেখে দেখে সামনের দিকে এগোতে হবে এবং কঠিন পরিশ্রম করতে হবে। আমি মনে করি যে পরিশ্রমের বাইরে কিন্তু কোনো কিছু নেই, আপনি যত বেশি পরিশ্রম করবেন সফলতার দ্বার কিন্তু তত বেশি উন্মোচন হবে। এবং এটাই বলবো যে থেমে গেলে চলবে না, মানে স্বপ্ন ভেঙে যাবে, বাট সেই স্বপ্ন আবার নতুন করে দেখতে হবে, আমাকে নতুন করে পরিশ্রম করতে হবে, নতুন করে কাজ করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, উৎসাহ উদ্দীপনায় সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর আপনি যে অনুষ্ঠানটা করছেন জীবনের গল্প, স্বাধীনতা জীবনের গল্প, স্বাধীনতা জীবন গল্প,
এটা খুবই একটা চমৎকার অনুষ্ঠান আয়োজন করেছেন, তার ধন্যবাদ জন্য আপনাকে। আপনাদেরকে ধন্যবাদ। এখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। এখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, কারণ যারা এখানে আসেন তারা কিন্তু তাদের জীবন জয়ের গল্পটাই বলেন। তো আপনারা সবাই স্বাধীনতা টেলিভিশনের সাথে থাকবেন, এই জীবন জয়ের গল্পটা শুনবেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ যে আপনার মূল্যবান সময় দিয়েছেন আহসান হাবিব বাপ্পি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠানের আজকের যিনি অতিথি, একজন মিডিয়া ব্যক্তিত্ব ফিনিশিং করে দিচ্ছেন, এবং তাহলে আবার একটু এটা দিন, আমি আপনাকে ধন্যবাদ দেবো না নাকি? ফিনিশিং করে দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি মনে থাকো, এটা আবার তুমি শুনো কিন্তু, ঠিক আছে? কারণ সবই ঠিক ছিল, পরে লাস্টের দিকে Okay. হ্যাঁ জি। ধন্যবাদ আহসান হাবিব বাপ্পি, আপনার মূল্যবান সময় আছে আমাদের স্টুডিওতে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে আজকে আমাদের এই অতিথি হট সিটে বসে আছেন যিনি, আহসান হাবিব বাপ্পি, একজন মিডিয়া ব্যক্তিত্ব। তিনি তার জীবন থেকে নেয়া, জীবনের ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনাই কিন্তু স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে বলছিলেন। এই ঘটনা থেকে তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, স্মৃতি সবকিছুই কিন্তু তিনি আমাদের মাঝে শেয়ার করলেন। এখান থেকে পজিটিভ জিনিসগুলো নিয়ে আপনারা আপনাদের প্রত্যেকের জীবনে কাজে লাগালে হয়তো বা আপনারাও এই স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠানে দেখে আপনাদের যাদের জীবন থেমে আছে, থমকে আছে, কিংবা জীবন নিয়ে দ্বারা সন্দিহান, হয়তো বা জীবনের শেষটাকে মনে করছেন যে আত্মহত্যার মধ্য দিয়েই করবেন, কিংবা আপনি ড্রাগসটাকে বেছে নিচ্ছেন আপনার জীবনের একমাত্র পন্থা হিসেবে, আমি বলবো, রিকোয়েস্ট করবো যে আপনারা এখান থেকে সরে আসেন, নতুন করে জীবন রাঙান এবং এমন স্বপ্ন দেখেন যে স্বপ্ন আপনাকে ঘুমোতে সাহায্য করে না, এমন স্বপ্ন দেখেন যে স্বপ্ন আপনাকে ঘুমোতে দেয় না। অর্থাৎ এই স্বপ্নের বলে বলিয়ান হয়ে আপনার লক্ষ্য, উদ্দেশ্য সব ঠিক রেখে আপনি যখন এই কাজ করে যাবেন, জীবনটাকে রাঙাবেন নিজের মতো করে, এবং আপনার সেই জীবন গল্প বলতে আমাদের এই স্বাধীনতা জীবন গল্পের হট সিটে আসবেন। আমরা অপেক্ষায় আছি আপনাদের জন্য। অবশ্যই আপনারা এই স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠানে আসবার জন্য আমাদের স্বাধীনতা টিভি বাংলা নামে একটি ফেসবুক পেজ রয়েছে এবং স্বাধীনতা টিভি বিডি নামে একটি ইউটিউব পেজ রয়েছে, যে এই পেজে আপনার কমেন্টস বক্সে কমেন্টস করে কিংবা আমাদের হটলাইনে যোগাযোগ করেও কিন্তু আসতে পারেন। আমরা প্রস্তুত রয়েছি, আপনাদের এই আমন্ত্রণ জানাচ্ছি এই স্বাধীনতা জীবন গল্পের অনুষ্ঠানে আসবার জন্য। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো অতিথি বা আপনাকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাধীনতা টিভি বাংলার সাথেই থাকুন।